আফটারনুন বন্ধুরা, সাজানো প্রশংসা চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। একদম সময় পাচ্ছি না ভিডিও করার, বছরের শেষ সবাই জানো। মানে বছরের শেষ মানে এমনি আমাদের এখানে যেরকম আমরা সবাই ডিসেম্বরটাকেই বছরের শেষ জানি, কিন্তু কর্মক্ষেত্রে সবাই জানো তোমরা মার্চ মাসেই ইয়ার এন্ডিং ধরা হয় এবং ভীষণ মার্চ এপ্রিলেই আর কি ভীষণভাবে মানে দেখতেই পাচ্ছি না ভিডিও, কিছু না কিছু মানে এত কাজের চাপ আসছে। দূর ভাবছি এবার পেমেন্টটা ঢুকে গেলে ভাইটির আর একটু বাকি আছে, হয়তো ছেড়েই দেবো, আর ভালো লাগছে না। তারপরে যখন এই তোমরা ভালো ভালো কিছু মানুষ কমেন্ট করো, মানে খুব ভালো লাগে, তখন মনে হয় যেন না আবার এসে একটু ক্যামেরার সামনে বসে দেখি। তো ভেবেছিলাম কালকের পর থেকে সত্যি এই টপিক নিয়ে আর কথা বলবো না, কারণ এই টপিক নিয়ে কথা বললে ভীষণ নিজের মধ্যে না মানসিক অস্থিরতা লাগছে, ভীষণ অস্থির অস্থির লাগছে। মানে যদি নিজে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে না যেতাম তাহলে বোধহয় এতটা ভালো লাগতো না। অবশ্য করে ঘরকন্যাকে নিয়ে কথা বলছি, বড় চ্যানেল তো। কালকের ভিডিওটা দেওয়ার পর থেকে আমার মনে হচ্ছে না ঠিক আছে, এরা এখন মোটামুটি এটাকে নিয়ে আর কিছু এগোনোর মতো কিছু হয়নি। উনি যে শাড়ির দোকানে কেনাকাটা করতে গেছেন, মানে বোঝা যাচ্ছে উনি হত্যাকাত্তা ওই বাড়িতে, বাড়ির মানুষগুলো এতটাই নিরীহ, এতটাই চুপচাপ। মানে উনি সবসময়তে ওনার মানে মেজোজাকে নিয়েই মানে কি বেশি ব্যতিব্যস্ত এবং চিন্তিত। তো বাড়ির আর সবাই যেহেতু এতটাই চুপচাপ শান্ত, সেখানে মোটামুটি মানে উনি কিন্তু আর্থিক দিক থেকে বলো এবং মানে সম্মান পাওয়ার দিক থেকে বলো এবং মানে ছোটো বউ হলেও মানে উনি বেশ হত্যাকথা থাকে এরকম। আমাদের বাড়িতে আমার বাবারা 7 ভাই, আমার বাবা সবসময় বাড়ি থেকে আলগা আলগা, যেহেতু বাবা বিদেশে থাকতো, বাবা কখনোই বাড়ির কোনো ব্যাপারে মানে বাবাকে সেভাবে, এমনকি আমাদের বিয়ে ডিসিশান কী হবে না হবে সমস্ত জ্যাঠা কাকারা, এবং সেখানে আমার বাবার জাস্ট পরের যে আমার কাকা, তাকে আমরা সুন্দর কাকা বলতাম। আমরা 7 ভাই, আমরা 7 রকমভাবে ডাকতাম। একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছিল যে কীভাবে একসাথে থাকতে হয় দেখুন। আরে ভাই, আপনি দেখুন, আপনি দেখে মন শান্ত করুন। জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি, বারবারই বলি, 12টা ভাই 13টা বোন আমরা। হ্যাঁ, এক জায়গায় হলে পাল টাইটেল ছিল, সবাই গরুর পাল ছাড়া কিছু বলতো না। কোথাও গেলে বলতো বাপরে গরুর পাল, মানে সেই গরুর পাল বলো আর পাল বলো, এক জোটের মধ্যেই ছোটোবেলা থেকে বড় হয়েছি। হ্যাঁ, নতুন জামাইরা আসলে না বুঝতে পারতো না কোন কাকার কোন জ্যাঠার কোনটা মেয়ে, নামগুলো সব ট দিয়ে ডাকনামগুলো। তো সেই মানে আমার ডাকনাম টিঙ্কু। তো কেক টিঙ্কু, টুলু, টুটুন, টুম্পা, টুনা, এই নাম দিয়ে দিয়ে মানে সবাই গুলিয়ে ফেলতো। আর দেখতেও মোরালে সবাই রোগা পাতলা চিপচিপে একই টাইপের, সবাই গুলিয়ে ফেলতো। তো জয়েন্ট ফ্যামিলি একসাথে থাকা, তারপরে শ্বশুরবাড়িতেও তাই না। শ্বশুরমশাই একটা ছেলে হলে কি হবে, আমার শাশুড়ি মা মানে শ্বশুরমশাই, আমার মাসি শাশুড়ি 5 জন, মামা শ্বশুর 3 জন, এবং মানে তাদের ছেলে মেয়ে সবসময় সবসময় বড় ফ্যামিলি দেখেছি। মানে একভাবেই মানে আসা যাওয়া, যতই তারা দূরে থাকুক, এই মাস্তুতো শাশুড়ি, মাস্তুতো মানে মামাতো শ্বশুর, মাস্তুতো শাশুড়ি, যতই হোক একটা মনেই হতো যেন একটা এমন এক বাড়িতেই থাকা। কারণ প্রত্যেক মাসে কিছু না কিছু বিবাহবার্ষিক, জন্মদিন, মানে ওই আর কি কিছু না কিছু নিয়ে একটা খাওয়া দাওয়া একটা পাঠ করো সবাই একসাথে। সুতরাং আমাকে জয়েন্ট ফ্যামিলিতে থাকা এগুলো শেখাবেন না। আর এগুলো আমি কখনো ওয়াইটিতে বেচতেও আসি না। আমি যদি বেচতে আসতাম আমাকে ধরেও কথা বলতেন। তো কমেন্ট বক্সে আজকে অবশ্য করেই দিদির মহুয়া, আমি দিদি বলবো না, অবভিয়াসলি আমার থেকে ছোট হবে। এখানে অনেক ক্রিয়েটার দেখছি, মানে তার মধ্যে একজন আছে আমাদের ওই সিলিকন, ওর সবাই দিদি, ও মানে সবাই দিদি, মহুয়া দিদি ভাই, তারপরে হচ্ছে পিতি দিদি ভাই, না পিতিকে বোধহয় দিদি ভাই বলে না, ও যাকে ও পম্পি দিদি ভাই, ওর ছেলে মেয়ে এত বড় হয়ে গেছে, কিন্তু বলতেও খারাপ লাগে, ওর কাছে সবাই দিদি ভাই। মানে সম্মান, অত্যাধিক সম্মান দিতে দিতে তাকে নিয়ে সমালোচনা করতে করতে সবাই তার দিদিভাই হয়ে যায়, সে হয়ে যায় সবার বুনু বুনু বুনু। তো দিদিভাই নয়, অবশ্য করেই নিশ্চয়ই ও অবশ্য করে আমার থেকে অনেকটাই ছোট হবে। তো মহুয়ার কথা বলছি। তো ওর আজকের ভিডিওটা দেখলাম, কাজ হয়েছে শনিবার, সেই শনিবারের ভিডিওটি আজকে দিয়েছে। এবং তার আগে ওকে যে কেনাকাটা করতে দেখা গেছে, এটা বলছিলাম যে পুরো বাড়ির হত্যাকর্তা, বিধাতা, ডিসিশান দাতা সমস্তটাই কিন্তু ও, এবং হাজব্যান্ডেরও ডিসিশান দাতাই ও। কারণ যদি দেখা যাবে যে হাজব্যান্ডের চাকরির থেকে, যতই ওর হাজব্যান্ড ইঞ্জিনিয়ার হোক যাই হোক, ওর রোজগার, ওর যেভাবে ভিউজ অনেক বেশি। তো ও কিন্তু মোটামুটি ওরকম 4-5 দিন ছাড়া ছাড়াই ভিডিও দিত। এখন যেটা মানে ফ্রিকোয়েন্সটা খুব কমে গেছে, একদিন ছাড়া ছাড়াই দিচ্ছে না। আজকে ভিডিওটা প্রায় 4 দিন পরেই বোধহয় দিয়েছে।
তাকে যে ফেসবুকে যে বস্ত্রালয় থেকে ভাইরাল হয়েছে দেখা গেছে, সেই বস্ত্রালয় ক্যাপশনটা দিয়েছিল কি না, আমি খুব খুশি হয়েছি যে এরকম প্রবাসে কন্যা আমার দোকান থেকে এসে কেনাকাটা করেছে। তো সেক্ষেত্রে কাউকে দেওয়া ঠোয়ার শাড়ি অবশ্য করেই হয়তো আশা করবো ওই ভিডিও উনি দেবেন। উনি নিশ্চয়ই ভিডিও করেছেন, নিশ্চয়ই ভিডিও করেছেন। আর যদি না করেন তাহলে এটাই ভাববো যে উনি যে বলছেন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, উনি সব কিছু শেয়ার করছে না। মানে ওনার মেজোজাকে দিয়ে ওনার ছেলের জন্য মানে শাশুড়ি মার দেওয়া কিছু জিনিস, শাড়ি, গয়না, ওগুলো বোধহয় উনি ওইভাবে না মানে সালিশি গাওয়া, মানে মেজো যা ওনাকে নিয়ে সালিশি গাইছেন। অনেক এখানে শকুনের দল হাউ হাউ করে আসবে, তাতে ডোন্ট কেয়ার। উনি যদি মনে করতে পারে ডোন্ট কেয়ার, দেখলে দেখো, না দেখলে না দেখো, বলে আমরা ছোটো চ্যানেল, আমাদের বোধহয় ওই স্পর্ধাটা হওয়া উচিত না, তাই না? তবুও আমি বলবো যাদের পছন্দ না, আমার দরকার নেই, আমার এটা একমাত্র রোজগারের রাস্তা নয় যে এটা না হলে আমার ভাত খাওয়া জুটবে না, এটা না হলে আমার লাইফস্টাইল যা মেনটেন করতাম এখানে আসার আগে সেটাও চলবে না। অবশ্যই পয়সা ভালো লাগে। আর এখন আমি যেহেতু যুক্তিতর্ক ভালোবাসি, দেখতে দেখতে না আমি এর মধ্যে ঢুকেই গেছি। আমি এই কন্ট্রোভার্সি দেখতে তারপর আমার মানে কিছু বলতে ইচ্ছা করতো, তারপরে কিন্তু এর মধ্যে ঢুকে যাওয়া, এবং এখন একদিন ভিডিও না দিলে আমার ভীষণ অস্বস্তি হয়। মানে এই কথা বলা আর ভিউয়ারদের এই ভালোবাসা পাওয়ার সঙ্গে অবশ্য করেই ডলার, মিথ্যে কথা কেন বলবো, সবটার একটা নেশায় পেয়ে বসেছে। ডলারের নেশার থেকেও বেশি কথা আসলে খুব ভালো লাগছে। নেশা বলে দুনিয়া সব কিছু ফেলে রেখে দেখবে না আমার মধ্যে, আমি মাঝে মধ্যেই প্রায় বন্ধ দিয়ে রাখি। তবুও করছি যখন, এখানে সবাই সেখানে টাকার জন্যই করে। অনেকেই বলছে আপনি ফালতু, আপনি বকবক করেন। প্রথমত এটা ব্লগ নয়, আমরা ব্লগ করি না। কিছু মানুষ একদম মাথা মোটা হয়, বলে আপনি ব্লগে ফালতু বকবক করেন। তো এটা ব্লগ নয়, এটা কন্ট্রোভার্সি চ্যানেল। এখানে আমরা কথা বলি, এটাকে কখনোই ব্লগিং বলা যায় না। তো বকবক করি ভিউজের জন্য, এটা সবই বোঝে, তবুও কেন বকবক করে না? বকবক করি তো ভিউজের জন্য। টাকা না আসলে, সাবস্ক্রাইবার না আসলে কার ঠেকা পড়েছে গো? দুনিয়ার ফেলে রেখে দিয়ে এখানে এসে বকবক করা। কোথায় যাদের নিয়ে বকবক করি, কোথায় তারা, কোথায় আমরা, তাই না? তো আজকে মানে ভিডিওটা আজকেও দেখলাম না আমি, কোথাও ওই কেনাকাটার জায়গাটা দেখিয়েছে। তার মানে কি, উনি যেটা দেখাতে চাইছেন, যেমন শাশুড়ি মা দেখো আমার মেজো জামাকে কত ভালোবাসে, আর শাশুড়ি মাও কত ভালোবাসতো, দেখো আমাকে এসব দিয়ে গেছে, এই দেখো, দেখতে পাচ্ছ? আমি অনেক দিন পর এইগুলো দেখে না আমার মনে একটা অস্থিরতা হচ্ছে। এইটা আমার শাশুড়ি মা একদম সুস্থ মানুষ ছিলেন, অসম্ভব সুন্দরী ছিলেন দেখতে। 4টে ছেলে মেয়ে, আমার শাশুড়ি মা কেউ শাশুড়ি মার মতো দেখতে হয়নি। আমি নতুন বউ, আমি ওনার পাশে দাঁড়াতে লজ্জা পেতাম বিয়ে হওয়ার পরে। যেমন রং তার, তেমন তার রূপ। তো সেই ওই শাশুড়ি মা যেদিনকে, মানে ওনার জাস্ট ছোট্ট অপারেট হওয়ার জন্যই তো উনি হসপিটালে ভর্তি হয়েছিলেন। জাস্ট একদিন দুপুরে ভর্তি হবেন, কাল সকালে অপারেট হয়ে ছেড়ে দেবে, এরকম একটা ছোট্ট অপারেশন। তারপরে তো হার্ট অ্যাটাক হয়ে গেল। তো যখন চলে যাচ্ছিলেন, বড় ননদ, আমার ননদরা একটু অন্যরকম, এই তোরা কর, মাকে শাড়ি পরিয়ে দে, মাকে এই করে দে, ওরা এরকম একটু মানে তুই করে দে, এই অর্ডারটা দিয়ে ওরা কাজটা করায় আর কি। তো মাকে আমি যখন রেডি ফেডি করছিলাম আর কি, মা হসপিটালে যাবে তখন সোনা গয়না তো পড়ে যাবে না, তখন ওই মায়ের হাতের আংটিটা খুলে আমাকে বললো এটা তুই পর, গলার চেনটা বদ্দি রাখলো, আর একটা চুড়ি ছিল, চুড়ি দুটো বললো না আমি পরবো না, আমি রেখে দিই বলে বদ্দি রেখে দিল। 2-4টে চুড়ি ছিল বোধ হয়, আমার তো মনেও নেই, কি পাল্টে পড়তো। তো এই আংটিটা সবসময় পরতো। তো তারপরে যখন চলে গেল আর এলো না, চলে যাওয়ার সাথে সাথে আমি আবার বদ্দিকে বললাম, বড় ননদকে বললাম, বদ্দি মার আংটিটা এরকম যাওয়ার সময় তো আমি হাতে পড়েছিলাম, তুমি রেখে দাও। তখন বদ্দি বললো যে কেন রে, মার আংটি তোর হাতে থাক না, তোর হাত থেকে না হয় আমরা দেখবো। তো সবসময় পরে থাকতে পারি না, একটু টাইট হয়ে গেছে এখন। তো এই সব দেখে ঠেকে না আমারও মনে হচ্ছে, দেখি তো আমার শাশুড়ি মার এই আংটি, শাড়ি, সমস্ত কিছু আমি ইনট্যাক্ট রেখে দিয়েছি। আমার নিজের মায়ের জিনিস তো থাকবেই, প্রচুর কিছু আছে, গয়না থেকে শুরু করে জিনিসপত্র। হ্যাঁ, তো বাড়িখানাই নামে করে দিয়েছে, আর থাকবে কি? তো সে স্মৃতি তো সবই আছে বাবা মার। তো মায়ের এই শাশুড়ি মায়ের আংটিটা দেখি, তা এই ঘটনাটাই মনে পড়লো যে এরকম দেয় অনেক সময়, কিন্তু ওনাদের তো সবটাই অ্যাডভার্টাইজ, মানে উনি মনে করছে ওনারা যা করছে, মানে এই কাজ খুব সম্পন্ন হয়েছে, মানে যেন একমাত্র ওনাদেরই হয়েছে। যাই হোক, আজকে যেটা দেখলাম সেটা নিয়ে কথা বলি। গঙ্গার ঘাটে কাজ হলো, 10 দিনে ওদের কাজ হলো, এবং কাল পরশু কাজ হয়ে যাবে। কথাটা বললো যে এই তো দেখতে দেখতে 10 দিন হয়ে গেল, আর তুলে রাখি বাড়ির আশেপাশে ভিডিও, আবার কবে আসবো না আসবো। এমনি তো 2 বছর 3 বছর 4 বছর ছাড়া আসতো। তো দেখে রাখি কারণ কবে না কবে আসবো। শ্বশুর শাশুড়ি নেই তো শ্বশুর বাড়িকে, এক্স্যাক্টলি যতই যে থাকুক, শ্বশুর শাশুড়ি আর মা বাবা না থাকলে, যেমন বাপের বাড়ি নেই, শ্বশুর শাশুড়ি না থাকলেও কিন্তু সত্যি শ্বশুর বাড়ি নেই।
তো যাই হোক, উনি ভীষণ ইনসিকিউর ফিল করছে, এটা বোঝা যাচ্ছে। আর কেন উনি এই শাড়ির ভিডিওটা এখনও অবধি পোস্ট করলো না, নিশ্চয়ই ওটা এই ঘাট কাজের আগেই অসুজ অবস্থায় কী করে গিয়ে নতুন শাড়িগুলো ধরে ফেললো। কী মানছে কী না মানছে, পুজো তো দিচ্ছে, দেখলাম তার মা একদিন পুজো দিয়েছিল। যে বাড়িতে মারা যায় যতই বাইরের কেউ হোক, আমার তো মনে হয় না পুজো দিয়েছে। এবং কী মানে ওদের কী নিয়ম না নিয়ম আমি জানি না। তো শাড়িগুলো ধরতে ছুতে নেই, অন্যেরা কেনে, কিন্তু এ তো সবই দৌড়ে দৌড়ে কেনাকাটা করছে দেখছি, মানে সব জায়গায় যাচ্ছে, কিন্তু সেই ভিডিও এখন অবধি পেলাম না। তার থেকে বরঞ্চ ভিউয়ার্সদের মানে আরও এইগুলো দেখায়। অ্যাকচুয়ালি উনি বারবার ওনার মেয়েকে এই শ্রাদ্ধ শান্তি এই সেই এগুলো বুঝিয়ে না, মানে নিজের দিকটা ক্লিয়ার করে রাখছে যে দেখ বাবা, তোরা বিদেশে থাকিস, কিন্তু আমাদের কিছু হলে কিন্তু এই কাজগুলো করিস কেন গো? আমরা তো ছোটো ছিলাম, তোমাদের কারোর মনে হয় গো, তোমাদের কারোর বাবা মা তোমাদের ছোটোবেলায় এরকমভাবে বুঝিয়ে গেছে? আমাদের বাড়িতে তো কত মৃত্যু দেখেছি, জ্যাঠা কাকারা যে কেউই নেই, ঠাকুমা কাকি ঠাকুমা সমস্ত রকমের আমাদের প্রচুর লতায় পাতায় এই সেই বাড়িতে থাকতো। আগেকার দিনে দেখবে বাড়িতে এরকম বয়স্ক কিছু মানে বয়স্ক মানুষ থাকতো, কারণ আমার বাবার পিসি বলো, মানে আরেক পিসি আর এক মামি এরকম সব থাকতো, অনেক বয়স্ক বুড়িগুলো থাকতো বাড়িতে। খুব ভালো লাগতো তাদের কাছে শুয়ে বসে থাকতে। তাদের মৃত্যুগুলো দেখেছি, কিন্তু সেই সব দেখে আমাদের মা বাবা বলো, জ্যাঠা কাকারা বলো, কখনো না আমাদের আমাদের ভাই বোনদের কখনো এভাবে বুঝাতে দেখিনি, যেটা উনি বারবারই ক্যামেরা অন করে ওনার মেয়েকে এই মানে মৃত্যু তাকে নিয়ে সমস্ত কিছু বোঝানোর দায়িত্বভার উনি নিয়ে নিয়েছে। যে দেখ, এত কিছু বোঝাচ্ছি, ত্যাগ, এই যে এত কিছু করতে হয়, মনে হয় এটার থেকে যে তোরই কিন্তু আমার বেলায় এই কাজগুলো করতে থাকিস। এবং ছেলেটি এবং মেয়েটির চোখ মুখ দেখে মনে হচ্ছে ওদের কিন্তু একদমই ভালো লাগে না এগুলো শুনতে। চোখ মুখ ঘোরানো দেখেই বোঝা যায় যে কে কতটা ওই ঘটনাটা শুনতে ইন্টারেস্ট, কতটা লিস ইন্টারেস্টেড, তাই না? ভালো লাগে না এসব শুনতে, যে ওর যখন হবে তখন হবে, যে যেমন পারবে কাজ করবে, তাই না? কিন্তু উনি বারবার এই জিনিসটাই বোঝাচ্ছে, এটা করতে হয় ওটা করতে হয়। তারপর দূর থেকে ঘাটফাটগুলো দেখালো, কাজ ফাজ হলো, পিসি টিসিকে দেখালো, সবটাই মানে উনি ওনার দায়িত্বে। যখন মারা গেছিলেন একদম সামনে তুলসী পাতা দেওয়ার জায়গাটাতে মোটামুটি উনিই বেশ অনেকক্ষণ ধরে বসেছিলেন। সব কিছু মানা গেলেও উনি বারবার যে শোকে বিহুবল এখনও হচ্ছে না, জানি না তোমরা যারা ভালোবাসো, খুব ভালো লাগলো ভিডিওটা, কি জানি তোমাদের কোথা থেকে ভিডিও ভালো লাগলো, এরকম একটা বেদনাদায়ক মানে দৃশ্য ঘটনা তোমাদের খুব কী করে ভালো লাগলো, এইটুকুই আমি কিছুতে বুঝতে পারছি না। খুব ভালো লাগলো ভিডিওটা, খুব ভালো লাগলো ভিডিওটা। ভালো লাগার মতো কি ভিডিও আমি ঠিক জানি না। তারপর হচ্ছে যে যেটা বলার, ওনার কিছু কাছের মানুষ হয়তো ভাববে যে এ সমস্ত আমরা কেন এত বকবক করছি, তাদের খুব কষ্ট হয়, ওই জন্য তারা কমেন্ট বক্স ভালো ভালো কমেন্টসে আজকে ভরিয়ে দিয়েছে যে তুমি এরকম ভিডিও দাও। আমাদের খুব ভালো লাগছে। শুধু একজনকে দেখলাম লিখেছে যে আমারও বাবা মা চলে গেছে, কিন্তু তাও ভাবি যে এরকম ভিডিও কি দেওয়া যায়, একটু চিন্তাভাবনা করে দেখবেন তো আপনারা যারা বলছেন। সত্যি কথা, আমি ভাবি তাদের কী ভালো লাগছে এই আপডেটগুলো দেখতে, যে উনি কোথায় গিয়ে কাজ করছে, কীভাবে ন্যাড়া হলো। অনেকে লিখেছে যে বিদেশে যাওয়ার সময় এই যে চেহারাটা পাল্টে যায়, যে ন্যাড়া হওয়াটা, এটা নাকি ওনাকে আটকাতে পারে না। এখন ওটা আটকাবে না, কারণ উনি তো প্রুফ দিয়ে দেবেন যে আমাদের এটা কালচার। দেখো, আমি জানি, যতটুকু জানি, যদি ভুল হয়ে থাকি, বিহারিদের মধ্যে মারা গেলে, উড়িয়াদের মধ্যেও মারা গেলে বোধহয় বাড়িতে যতজন থাকে, সে বড় ছোট গুরুও থেকে মানে বাচ্চা কাচ্চা সবাইকেই মোটামুটি ন্যাড়া হতে হয়, তাই না? তো সেই জায়গা থেকে যখন তারাও তো বিদেশ থেকে আসে, তো যখন সবাই ধরো একটা ফ্যামিলির মধ্যে 3জন 4জন ন্যাড়া হয়ে যাচ্ছে, তখন তো তাদেরও তো প্রশ্নের মুখে থাকতে হতেই পারে। কিন্তু না, রীতিটা সবাই জানে, উনি যদি প্রুফ দেখাতে পারে তো প্রুফ দেখাবে যে আমার এরকম গত হয়েছেন মা। তো যেটা বলার, উনি যে দুঃখ ভাবটা বারবারই করছে, এটা না ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। একটা জিনিস তোমরা অত্যন্ত দুঃখ সঙ্গে হলেও একটা জিনিস জানবে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এটা একদম অতীব বাস্তব। তুমি অনেকটা দূরে থাকো, তুমি সবসময় এনার কাছে থাকতে না, যে স্পর্শটা তোমার অন্যান্য যারা পেত এবং রোজ তাদের ডেলি লাইফে সকালবেলা উঠে মায়ের মুখটা দেখায় করা, সেটা হঠাৎ থেকে চলে যাওয়াতে তাদের যতটা খারাপ লাগছে। তুমি থাকতে বিদেশে, তুমি কন্টিনিউ টানা কতদিন থেকেছো আমি তো ঠিক জানি না, যখন তুমি ভিডিও করতে না, যেটুকু ভিডিও পরে দেখেছি বললে আমার মায়ের এই কি, তোমরা হয়তো আমার এই শাশুড়ি মাকে আমার চ্যানেলে অনেকবার দেখেছো, অনেকবার কিন্তু আমরা দেখিনি। সেই 2024-এ আসা, ও বাড়িতে যাওয়া বা বিয়ে বাড়িতে শাশুড়ি মাকে নিয়ে যাওয়া, ওইটুকুই।
তার আগে একবার আসা হয়েছিল বোধহয়, বিয়ের আগে একবার আসা হয়েছিল। আমি 5 বছর ধরে ওনার ভিডিও দেখি না, মিথ্যে কথা বলে লাভ নেই। তখন কখন শাশুড়ি মাকে আমি অনেক দেখেছি আমার ঠিক মনে নেই। তারপর উনি যে যতটা দুঃখ মুখ করে, মানে উনি যতটা করতে চাইছে বোধহয় অতটা না করলেও নয়। আলটিমেটলি এটা শাশুড়ি মা, তারপরেও আমার শাশুড়ি মা চলে যাওয়াতে মানে আমার প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হতো। কারণ উনি কোনোদিন ঝগড়া করেছে, না ঝগড়া করতো। যেমন আমার শাশুড়ি তেমন আমার নিজের দিদি শাশুড়ি। আমার মা সবসময় এই কথাটা বলতো যে আমি একটা দিক দিয়ে খুব শান্তি, যেরকমই হোক আমার মেয়েদের যেমন ভাগ্যে বিয়ে হোক, আমার মেয়ের শাশুড়িগুলো কেউ দরজাল না, আমার মেয়ের শাশুড়িগুলো আমার মার থেকে বেশি স্বাধীনতা দিত। মা তবু এটা কর, ওটা কেন, এই বাসি কাপড় ছাড়ে, ওটা করে। আমার এদের দিদি শাশুড়ি তখন গ্রামে থাকে, হাবড়া মানে গ্রামে, আর আমার শাশুড়ি প্রপার কলকাতা থাকলেও কোনো রকমের এটা করো না ওটা করো না। কারণ তিনি বলতো যে ওনার শাশুড়ি মানে আমার শাশুড়ি প্রচণ্ড ভালো ছিল, কিন্তু বড় শ্বশুরবাড়িতে তাকে খুব টর্চারিত হতে হয়েছিল। হ্যাঁ, টাকা পয়সা সব নাকি আমার শ্বশুরমশাইয়ের বাবা দিত, আর সবার লাস্টে আমার শাশুড়ি মা খেতে। এটা বাংলাদেশ থেকে উনি একদিন এসে দেখেছিলেন। নিজের অনেক গল্প বলে তোমাদের বোর করবো না, জানি ভিডিও বড় হয়ে যাবে। উনি বাংলাদেশ থেকে একদিন হুট করে এসে দেখেছেন যে একদম লাস্টে তখন 4টে সাড়ে 4টে বাজে আমার শাশুড়ি মা প্রেগনেন্ট অবস্থায় খাচ্ছিল। তখন আমার শাশুড়ি মার মা আর কি বলেছে, আমি সব টাকা পয়সা দিয়ে আমার বৌমা এরকমভাবে খাচ্ছে, আজকেই আমাকে বাড়ি কিনবো, যেখান থেকে হোক আজকেই আমি এই বাড়ি ছেড়ে কলকাতায়, আমি কলকাতার মধ্যে ভালো বাড়ি একটা কিনবো। তখন থেকে এই বাড়ি কেনা আমাদের। তো উনি শাশুড়ি মা আমাকে সবসময় এক জায়গায় বলতো যে আমার শাশুড়ি মার সঙ্গে তো আমি সবসময় থাকতে পারতাম না। উনি বাংলাদেশে, আমার শ্বশুরমশাই এখানে চাকরি সূত্রে চলে এসেছিলো। তো প্রথমে পড়াশুনো করতে এসেছিলো, হোস্টেলে থেকে পড়াশুনো করতো, তারপর আর কি চাকরি করেছিল। আর শাশুড়ি মা বাপের বাড়ি আসাম ছিল। কীভাবে ওখানে আসাম থেকে আমার ঠিক অতটাও মনে নেই, বিয়ে ঠিয়ে হয়েছে। কিন্তু শাশুড়ি মা আমাকে বলতো যে আমি যে টর্চার হয়েছি, আমাকে এত রেস্ট্রিকশান দিত, আমি চাই না আমার 2 বৌমার কেউই কোনো রকম আমি তাদের এরকমভাবে মানে জ্বালাতন করি। তো সেই জায়গা থেকে তিনি সবসময় কাছে থাকতেন। তাই জন্য উনি চলে যাওয়াতে প্রচণ্ড কষ্ট হয়েছিল, প্রচণ্ড কষ্ট হয়েছিল, সে মানে বলার তার ভাষা নেই। কিন্তু মা চলে যাওয়াতে যে এই যে উথাল পাথালটা আমি এখনও মানে করে নিতে পারি না। তো সেই কথা বলছি। আর উনি তো শাশুড়ি মার কাছে থাকতেনই না, উনি তো দূরে 6 মাসে 9 মাসে বছরান্তে দেখা হতো। তাকে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোটা কি শুধুমাত্র ভিউজ আর সহানুভূতি পাওয়ার জন্য না বন্ধুরা? একটু নেগেটিভ কমেন্ট করার আগে একটু নিজেদেরকে আমার জায়গা আমি যে কথাগুলো বলছি একটু দাঁড় করিয়ে দেখো তো। যদি তোমরা ভাবো যে আমি ভুল বলছি, যে সত্যি ওনার কিছু হয়েছে, তাহলে তোমরা সত্যি ভগবানেরও ঊর্ধ্বে। হ্যাঁ, এই হচ্ছে কথা। এবার আসি ফটোর কথা। ফটোটা বাঁধিয়ে এনেছে, খুব ভালো কথা, দেখে সত্যিই কষ্ট লাগছে, সত্যিই খারাপ লাগছে। যেই হোক, বয়স্ক মানুষ চলে যাওয়া সত্যি অপূর্ণতা, সেই জায়গা কেউ পূরণ করতে পারে না। একটা জেনারেশন পুরো চলে যাওয়া, কত স্মৃতি তার সাথে চলে যাওয়া, কত স্মৃতি, তাই না? তো সেখানে হঠাৎ করে ওনার এই ছেলের বউয়ের সাথে ফটোটা বাঁধিয়ে আনলো, তাহলে কি ফটো বাঁধানোর দায়িত্ব এবং টাকা পয়সা সেটাও কি এই বৌমাই দিচ্ছে? এত তো ফটো, সেগুলো না বাঁধিয়ে, আর উনি যখন বেঁচে ছিলেন তখন এই ফটোটা বাঁধানো হলো না। উনি চলে যাওয়ার পরেই এই ফটোটা, হ্যাঁ, হঠাৎ করে শাশুড়ি মায়ের সঙ্গে এই ছেলে আর ছেলের বউয়ের এই ফটোটা এখনই বাঁধিয়ে ভিউয়ারদের দেখাতে হলো। এটা কেমন একটা অবিশ্বাসযোগ্য না? তোমার শাশুড়ি মার সঙ্গে তোমাদের ফটো, এটা তো অনেক আগেই বাঁধিয়ে তোমাদের ঘরে, কেন বিদেশের ঘরেও এটা রাখা উচিত ছিল, তাই নয় কি? সব কিছু কেমন নাটকীয়তা, যেরকম কথা বলে অত সুন্দর কাব্যিক ভাবে। এখনও যে উনি মারা গেছে, আমি জানি না যারা ওনাকে সামনাসামনি দেখেছো, কে দেখেছো, উনি কি ইন জেনারেল ওভাবেই কথা বলে জানি না। এখনও যারা মানে দেখেছো তারা তো এখানে কমেন্ট বক্সে কিছু বলবে না। তো সেই জায়গা থেকে বলছি যে ওনার হঠাৎ করে শাশুড়ি মার সাথে ওনার এবং ওনার হাজব্যান্ডের ছবিটাই কেন মানে বাঁধানো হলো, কিছু বুঝতে পারলাম না। তো আশা করে রইলাম যে ওই দোকানের ভিডিও পোস্ট হবে কি না। দোকানে গিয়ে শাড়ি কেনাকাটা হচ্ছে, হয়তো এই শ্রাদ্ধ পারপাসে, এই সমস্ত পারপাসে হয়তো কেনা হচ্ছে, আগামী দিন দেখতে পাবো। তবে এই ভিডিওটা যখন এসে গেছে, ওটা তো নিশ্চয়ই তার আগের ভিডিও হবে নাকি? তোমরা কি বলো? এখন তো দেখছি উনি অন্য শাড়ি পরেছে, এখন আর কেউ ওরকম মানে না, কারণ এই 13 দিনে পরা এই শাড়িগুলোকে আলটিমেটলি ফেলেই দিতে হয়। এখন মানুষ অনেকে তো নাইটি পরে থাকে, গরমে কী করবে, আবার অনেকে ছাপা শাড়িও পরে থাকে, সেটা যার নিয়ে আমি কোনো কথা বলছি না। কিন্তু উনি কি এই ভিডিও তাহলে পরে দেবে? তাহলে কি 10 দিনের কাজ হয়ে যাওয়ার পরে ওই কেনাকাটা করতে গেছিলো শ্রাদ্ধ শান্তির জন্য?
এবং সব কিছুই একটা ধোঁয়াশার মধ্যে আছি। দেখা যাক উনি দেখায় কি না। আমি বলছি না যে উনি দেখাবে না, দেখায়নি কেন, কিন্তু এখনও আসেনি, জানি না ভিডিওতে দেখাবে কি না। উনি যেটুকু দেখাচ্ছে তার ভিতর থেকেই কথা বলছি। তো এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই, আমার কথার সাথে যদি সহমত হও অবশ্য করেই জানিও। নেক্সট ভিডিওটা অবশ্যই আর দেওয়ার চেষ্টা করবো একটা। আর এটা বিকেলবেলার দিকে যাবে, প্রায় 4টে 4:30 হয়ে যাবে হয়তো পোস্ট করতে করতে। এটুকুই বলার। যদি তোমাদের মনে হয় কিছু কমেন্ট করার অবশ্য করে কমেন্ট করে পাশে থেকো। টাটা।